আমার পরের বক্তা যিনি, তার কাজকর্ম ওই ভাষা নিয়েই, সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নমস্কার। বিষয়গুলো এমন যে ভাষা নিয়ে কাজ করলেও আমি ভাষা হারিয়েই ফেলছি বলা যায়। আমরা যখন জনপ্রতিনিধি নির্বাচন করি, আমরা তাদের কাছ থেকে কোন দায়িত্ব, কোন কোন কর্তব্য আমরা প্রত্যাশা করি। প্রথমেই হয়তো আমাদের মনে আসবে যে যিনি যে অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন সেখানকার, এবং যদি সেটা প্রদেশ হয় কিংবা দেশ হয়, সার্বিকভাবে সেই দেশের বা অঞ্চলের উন্নয়ন তিনি সাধন করবেন, মানুষের কল্যাণ সাধন করবেন। কিন্তু এর মধ্যেই কি শুধু প্রতিনিধিত্ব তার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আবদ্ধ? তা নয়। প্রতিনিধিত্ব এমনই, নেতৃত্ব এমনই, যা এমন একটা সমাজ গড়ে তুলবার কথা অন্তত ভাববে, চেষ্টা করবে, যে সমাজ সুস্থ চিন্তার বাহক, যে সমাজ ভবিষ্যৎকে আরও সুন্দরতর পথে টেনে নিয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে অন্তত ৯৯% জনপ্রতিনিধির কাছে আমরা এই বার্তাটি পাই না, বরং ঘটে ঠিক উল্টোটা। যেমন এই আজকের আলোচনায় যে প্রসঙ্গগুলো এসেছে, যেমন প্রথমত কটূক্তি করা, একজন আরেকজনের প্রতি এমন ভাষা প্রয়োগ করছেন, তাকে এমনভাবে আঘাত করছেন, তার সম্পর্কে এমন উক্তি করছেন যে যিনি যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার তো যা লাগছে তা লাগছে, আমরা যারা শুধু শুনছি আমাদের কান গরম হয়ে যাচ্ছে। কেন এই কটূক্তি? এই কটূক্তি করে কি হয়? যিনি এই কটূক্তি করেন, দুটো কটূক্তি করলে তার কি ভোটটা বাড়ে? কারণ আমরা তো দেখছি চারপাশের রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনোই কোনো নৈতিক আদর্শ স্থাপনের উদ্দেশ্য হচ্ছে না, সেটা হচ্ছে ক্ষমতায়নের উদ্দেশ্য। ক্ষমতা কি করে আমি দখল করব, সেটাই হচ্ছে ভোটের মূল আকাঙ্ক্ষার জায়গা। এবং ক্ষমতা যদি আসে, ক্ষমতার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই আসতে থাকে। বিত্ত আসে, তার সঙ্গে সঙ্গে খ্যাতি আসে, তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকামী মানসিকতার একটা তৃপ্তি আসে। তো এই যে কটূক্তি করা, অপভাষা প্রয়োগ করা একের অন্যের প্রতি, এর মধ্যে একটা ভীষণ তঞ্চকতা আছে, প্রতারণাও বলা যায়। কিভাবে? যিনি কটূক্তি করছেন তিনি তো জানেন যে এটা অন্যায়। না জানার মতো তো তারা অপরিণত মনস্ক নন। তারা সারা ভারতবর্ষের হয়ে, এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও তারা অংশ নিচ্ছেন, নানা ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন কোটি কোটি জনগণের হয়ে। তারপরেও তারা কেন করছেন? তার কারণ হচ্ছে যে আমরা পথে ঘাটে চলতে গিয়ে দেখতে পাই যে এমন একটি শ্রেণী আছে যারা উঠতে বসতে চলতে ফিরতে অসম্ভব খারাপ কথা বলে। তাদের আশেপাশে কে আছে, কি আছে, তাদের এই পরিস্থিতিতে কথা বলা, এই কথাগুলো বলা উচিত কিনা, এটা তারা জানে না। এটা তাদের সংস্কৃতি, এটাকে তারা তাদের অধিকার বলে মনে করে। এবার যে জনপ্রতিনিধি, তিনি যত বেশি প্রভাবশালী, তিনি জানেন যে তিনি যদি একেবারে এই স্তরে নেমে গিয়ে কথাগুলো বলতে পারেন, তবে একেবারে সরাসরি একটি সংযোগ স্থাপন করা যায়, একেবারে সরাসরি আস্থা অর্জন করা যায়। কারণ তিনি তো ভোটার চান, এবং ভোটার হাতে পেতে গেলে যত রকমের কল্যাণ কর্ম সাধন করা দরকার, যত সততার সঙ্গে প্রশাসনকে পরিচালিত করা দরকার, যতটা দক্ষতা দরকার, তার যদি অভাব থাকে, তাহলে কিছু আশ দিয়ে পাশ দিয়ে অন্যান্য রাস্তা দিয়ে তাকে ভোটার সংগ্রহ করতে হবে। তাহলে সরাসরি বিভিন্ন জনগণের সঙ্গে, বিভিন্ন ধরনের জনগণের সঙ্গে সরাসরি আন্তরিক একটি সম্পর্ক প্রতিষ্ঠার একটি প্রধান রাস্তা হচ্ছে ওই সমস্ত অকথা কুকথাগুলো বলা। এবং এটা শুনলে তারা মনে করবেন যে আরে ইনি তো আমাদেরই দলের লোক, ইনি আমাদের কথা ভাবেন, ইনি তো ঠিক সেই বিশাল একটু আভিজাত্যপূর্ণ
অমুক অমুক পোশাক পরা কিংবা অমুক অমুক ভাষা ব্যবহার করা এই রকম মানুষ নন। এর ভেতরে তঞ্চকতাটা কিন্তু বোঝা যায় না। এর মধ্যে কিন্তু কোথাও কোনো প্রয়াস নেই, কোনো অবদান নেই, আছে শুধু কথার চাতুরি দিয়ে ভোট সংগ্রহ করা। এবং আরেকটা উদ্দেশ্য কি, যদি যে কটূক্তি করা হচ্ছে, যার প্রতি করা হচ্ছে, তিনি যদি নারী হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, তাকে খুব সহজেই আঘাত করা যায়, খুব সহজেই তাকে অপমান করা যায় এবং সেই অপমান দিয়ে তাকে ঠেলে সরিয়েও দেওয়া যায়। আর তিনি যদি নারী না হয়ে অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাহলে তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদাকে বিশাল আঘাত করা যায় যদি তিনি মানসিক দিক দিয়ে হয়ে থাকেন রুচিশীল, নম্র, ভদ্র। তার মেরুদণ্ডে আঘাত করবার বিরাট জায়গা হচ্ছে তার প্রতি কটূক্তি করা, এবং সেটাও করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে যে নতুন প্রজন্ম রাজনীতিতে আসে, দেখা যায় কিছু দিনের মধ্যেই তারাও এই ভাষাগুলোর আয়ত্ত করে ফেলেছে। অর্থাৎ এইভাবেই একটা ট্র্যাডিশনের জন্ম নেয়। এখানে অনেকেই পুরনো কে কবে কি বলেছেন না বলেছেন এই উদাহরণ বিস্তর দিয়েছেন, আমি এর মধ্যে যাচ্ছি না। এবং আমার কোথাও একটা মনে হয় যে এই যে উদাহরণগুলো, এগুলোকে পুনরুচ্চারণ করাটাও আমার পক্ষে বেশ অসুবিধাজনক। এবং আমরা সেইটাও ভুলতে বসেছি যে এই অমুক বছর, অমুক সালে, অমুক নেতা বা নেত্রী এই কটূক্তি করেছেন, এটা বলতে আমাদেরও মুখে বাজছে না। একটা সময় ছিল যখন ধর্ষণ শব্দটা বলতে আমার অসুবিধে লাগতো, আজকাল লাগে না। এভাবেই আমাদের ভেতর থেকে সুসংস্কৃতি আস্তে আস্তে সরে যেতে থাকে এবং অপসংস্কৃতি প্রবেশ করে। ভাষার অপসংস্কৃতিও ঠিক এভাবেই প্রবেশ করছে। কটূক্তির পরেই হচ্ছে ভোট আসে। ধরুন, ভোট যখনই আসে তখনই কটূক্তির মাত্রা বেড়ে যায়, খুব স্বাভাবিক। এটা তো এক ধরনের হাতে না মেরে মুখে মারা। সকলকে তো হাতে অস্ত্র নিয়ে লড়াই করতে নামতে হয় না, কারণ তার জন্য ক্যাডাররা আছে, তারা সেই কাজটা তারা করে দেয়। পারস্পরিক খুনোখুনি, মারামারি, এগুলো তো বড় জনপ্রতিনিধিরা বা উচ্চশ্রেণীর জনপ্রতিনিধিরা নিজেরা করেন না। তো ফলে তারা এইভাবে বাকযুদ্ধের দ্বারা তারা ভোটের বাজারকে কবজা করবার চেষ্টা করেন। ফলে ভোটও যখন বাড়ে তখন এই সমস্তও বাড়ে। আর হিংসার কথা যদি বলেন, তাহলে তো আমার মনে হয় যে কোনো ভারতবর্ষের এমন একটা কোনো রাজনৈতিক দল নেই যারা নিজেদের হিংস্রতা থেকে বাইরে বলে দাবি করতে পারে। আজকে বাংলার প্রতি আঙুলটা ওঠে, কারণ সত্যি বাংলায় হিংস্রতার মাত্রাটা একটু বেশি এবং ঐতিহাসিকভাবে বেশি। যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখনও আমরা দেখেছি যে বাংলা থেকেই সশস্ত্র এবং প্রাণঘাতী আন্দোলনের উৎস তৈরি হয়েছিল বাংলা, এবং তারপরে তা আস্তে আস্তে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ক্রমাগত এই যে রাজনীতি, এই হিংসাত্মক রাজনীতি, এটা আমরা দেখেছি যে এক একটা দশক ধরে এক এক রূপে এসেছে। কখনো নকশাল হয়ে এসেছে, আবার নকশালদের বিরুদ্ধে সেই সময়কার কংগ্রেস শাসক ছিল পশ্চিমবঙ্গে, তারা একরকমের হিংসাত্মক রাজনীতি করেছে। তারপর বামফ্রন্ট এসেছে, বামফ্রন্ট একরকম করেছে। এভাবে চলছেই। কিন্তু আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব যে কেন্দ্রে যে সমস্ত সরকার এ পর্যন্ত কায়েম হয়েছে, সেই প্রত্যেকটি সরকারের আমলে এই ধরনের গণখুন কিংবা ব্যক্তিগত খুনের অনেক উদাহরণ আছে। সুতরাং হিংসা থেকে কেউ বেরোতে পারেনি, কেউ বেরোবার চেষ্টা করে না। হিংসার মাধ্যমে ক্ষমতা হস্তগত করার কুপ্রবৃত্তি এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শিরায় শিরায় ঢুকে রয়েছে। আর একটি বিষয়, সেটা হচ্ছে ধর্ম। দেখুন, এখানে একটা কথা উঠে এসেছে যে ধর্মকে কলুষিত যারা করে তারা ইত্যাদি ইত্যাদি। ধর্ম তো অনেক রকম, সেই উদাহরণও অনেকেই ব্যাখ্যা করে বলেছেন। আসলে ধর্মকে কলুষিত করা যায় না,
কলুষিত হয় মানুষ, মানুষের আচরণ কলুষিত হয়। ধর্ম কি করে কলুষিত হবে? ধর্ম তো একটা নীতি, যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়, কিংবা অনেক বেশি সংযত হতে শেখায়, যা মানুষকে মানবিকতার পথে নিয়ে যায়, তাই হলো ধর্ম। তার নাম আপনি যাই দিন না কেন, সেটা কোনোদিনও নষ্ট হতে পারে না, সেটা কোনোদিনও কলুষিত হতে পারে না। কলুষিত হয় ব্যক্তি, এবং আমরা সবসময়ই সেটা দেখেছি যে ব্যক্তি কলুষিত নিজে হয় এবং সেই ব্যক্তি সমাজকে কলুষিত করে, এবং ধর্মের নামে তারা মানুষকে ব্যবহার করে পারস্পরিক হত্যা প্রতিহত্যার মধ্যে দিয়ে ক্ষমতা কায়েম করার উদ্দেশ্যে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা।